আজকে আমরা আলোচনা করব পরিবেশ রসায়নের একদম শুরুর যে টপিকটা আছে সেটা, অর্থাৎ বায়ুমণ্ডল থেকে। আচ্ছা, সব থেকে প্রথমে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে বায়ুমণ্ডল জিনিসটা কি। আচ্ছা, বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবীকে চারিদিকে ঘিরে আছে এমন একটা স্তর, বায়ুর স্তর, এটাকে আমরা বলবো বায়ুমণ্ডল। এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। তো দেখি, বায়ুমণ্ডলে তো অনেকগুলো গ্যাস থাকবে বা অনেকগুলা গ্যাসীয় উপাদান থাকবে। তো দেখি হচ্ছে আমরা কি কি গ্যাসীয় উপাদান বায়ুমণ্ডলে পেয়ে থাকবো। আচ্ছা, আমরা যদি পার্থক্যগুলো করি তো এমন হবে যে হচ্ছে যে বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের উপাদান, ঠিক আছে, বায়ুমণ্ডলের উপাদানের মধ্যে আমরা মেইনলি পাবো নাইট্রোজেন। পৃথিবী বা ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে মেইনলি যে উপাদানটা পাবো বা সব থেকে যেটা শতকরা সংযুক্তিতে বেশি আছে সেটা হচ্ছে নাইট্রোজেন। তার পার্সেন্টেজ কত? আমরা অ্যাপ্রক্সিমেটলি 78.09% বলতে পারি। আর দেন পাবো হচ্ছে আমাদের অক্সিজেন, যেটা হচ্ছে 20.79%। দেন আসতেছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, যেটার পার্সেন্টেজ হচ্ছে 0.033%। আরো স্পেসিফিক ভাবে বললে 0.0337%। আচ্ছা, দেন এবার আসি হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। এবার আসি আমাদের হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা হিলিয়ামের কথা যদি বলি। স্পেসিফিক ভাবে অনেক জায়গায় হিলিয়াম বলা আছে, আবার কোথাও কোথাও নিষ্ক্রিয় গ্যাস বলা আছে। নিষ্ক্রিয় গ্যাসের পার্সেন্টেজ হচ্ছে আমাদের এখানে বা বলতে পারি কি নিষ্ক্রিয় গ্যাস, এটার পার্সেন্টেজ হচ্ছে 0.94%। ঠিক আছে, এটা হচ্ছে 0.94%। অ্যান্ড জলীয় বাষ্প নামে আরো একটা টপিক আছে, সেটা হচ্ছে আমাদের আরো একটা আছে হচ্ছে জলীয় বাষ্প। এইটা আছে হচ্ছে আমাদের এটা আছে আমাদের হচ্ছে 1.45% অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, এগুলো দেখলাম আমরা বায়ুমণ্ডলের স্তর। তো আমরা দেখবো বায়ুমণ্ডলকে যদি আমরা ভাগ করি বা বায়ুমণ্ডলকে যদি বিশ্লেষণ করতে চাই, তাহলে আমাদের পড়তে গেলে অবশ্যই এটাকে আমরা বিভক্ত করে বা ভাগ করে পড়তে হবে। তো এখানে আমরা দেখবো বায়ুমণ্ডলকে আমরা দুইটা ভিত্তিতে ভাগ করতে পারি। প্রথমত আমরা সেটা তার গ্যাসীয় উপাদান কতটুকু আছে বা কেমন আছে, বা গ্যাসীয় উপাদানগুলোর সংযুক্তি কেমন আছে, এটার উপর ভিত্তি করে ভাগ করতে পারি। অথবা আমরা হচ্ছে এদের তাপমাত্রা নিয়ে কাজ করতে পারি, যে তাপমাত্রা কম বেশি বা তাপমাত্রা কেমন হচ্ছে, বাড়তেছে না কমতেছে, সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা, এগুলো নিয়ে ভাগ করতে পারি। তো দেখি আমরা যখন দেখবো হচ্ছে গ্যাসীয় উপাদানের সংযুক্তির ভিত্তিতে, তখন আমরা প্রথমত এদেরকে দুই ভাগে ভাগ করবো। একটা হচ্ছে হোমোস্ফিয়ার, একটা হচ্ছে হোমোস্ফিয়ার। আর আমরা জানি হোমো অর্থাৎ হচ্ছে সম, অর্থাৎ এটার নাম হচ্ছে সমমণ্ডল। সম থেকে আমরা বুঝতে পারতেছি এখানে আমাদের গ্যাসীয় সংযুক্তিগুলা সমান থাকবে, অর্থাৎ আমরা দেখবো যে 0 to 85 কিলোমিটার পর্যন্ত একদম ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চল। এই অঞ্চলে আমাদের অবশ্যই গ্যাসের সংযুক্তিগুলা একদম নরমালি থাকবে, যে এমন যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম বা নিষ্ক্রিয় গ্যাস, এগুলো সংযুক্তি প্লাস প্রায় এমনই থাকবে। বাট যখনই আমাদের উচ্চতা আস্তে আস্তে বাড়বে, সেটা অ্যাপ্রক্সিমেটলি 85 থেকে আপ যে হচ্ছে 10,000 পর্যন্ত, এইটাতে আমরা দেখবো যে হচ্ছে আমাদের গ্যাসের সংযুতিগুলো চেঞ্জ হচ্ছে। যেমন যেখানে হচ্ছে নাইট্রোজেন স্তর বলতেছি যেটাকে, সেটা হচ্ছে নাইট্রোজেনের সংযুতিটা বেশি, সেখানে অন্যগুলোর সংযুতি কম। অক্সিজেন স্তরে অক্সিজেনটা বেশি, হিলিয়াম স্তরে হিলিয়ামটা বেশি, আর হাইড্রোজেন স্তরে হাইড্রোজেনটা বেশি। দেন এবার সেই জন্য এটাকে আমরা বলতেছি মেনলি হচ্ছে হেটেরোস্ফিয়ার। মানে হেটেরো কথার অর্থ হচ্ছে বিষম বা সমান না, ঠিক আছে। হেটেরো কথার অর্থ হচ্ছে সমান না, যেই স্তরে বা গ্যাসের সংযুক্তিগুলো সমান থাকবে না, সেটা হচ্ছে আমাদের হেটেরোস্ফিয়ার। এবার যদি আসি আমরা হচ্ছে আমাদের তাপমাত্রার ভিন্নতা অনুসারে ভাগ করতে, তাহলে আমরা দেখবো যে প্রথমে আমরা পাচ্ছি ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার যেটাকে আমরা বাংলায় বলি ট্রপোমণ্ডল, যেটা হচ্ছে আমাদের একদম পৃথিবী সংলগ্ন অঞ্চল, 0 to 15 কিলোমিটার পর্যন্ত। এটা একদম পৃথিবী থেকে সংলগ্ন অঞ্চল। মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর একদম সংলগ্ন অঞ্চল। আর এই অঞ্চলে আরেকটা নাম হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। ক্ষুব্ধ মণ্ডল, অর্থাৎ যেহেতু এর নাম হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল,
ক্ষুব্ধ মানেই আমরা বুঝতেছি এই অঞ্চলটা স্থির না, স্টেবল না, অর্থাৎ আমরা এটা এই অঞ্চলে কিছুটা অস্থিরতা দেখতে পাবো। অস্থিরতা কেমন? এই অঞ্চলে আমরা ঝড় বৃষ্টি দেখতে পাবো। এই অঞ্চলে আমরা ঝড় বৃষ্টি, সাইক্লোন ইত্যাদি আমরা এই অঞ্চলে পাবো। এছাড়াও আমরা এই অঞ্চলে আরো একটা স্পেশাল টাইপস পাবো, সেটা হচ্ছে বেসামরিক বিমান চলাচল। বেসামরিক বিমান চলাচল, এই অঞ্চলে আমরা দেখব ঝড় বৃষ্টি হবে, এই অঞ্চলে আমরা দেখব বেসামরিক বিমান চলাচল করবে। আর তারপরের স্তরে যদি আসি আমরা, অর্থাৎ হচ্ছে 15 to 50 কিলোমিটার, এই স্তরটাকে আমরা বলবো স্ট্র্যাটোস্ফিয়ার, বা যেটার বাংলা হচ্ছে স্ট্র্যাটোমন্ডল। স্ট্র্যাটোস্ফিয়ার বা স্ট্র্যাটোমন্ডল, এখানে আমরা দেখবো এই স্তরটাকে আমরা বলতেছি শান্ত মন্ডল, অর্থাৎ এরা হচ্ছে খুবই শান্ত স্বভাবের। সত্য কথা বলতে শান্ত স্বভাবের, এদেরকে আমরা শান্ত মন্ডল বলবো। কেন আমরা এদিকে ক্ষুব্ধ মন্ডল কেন বলছিলাম? কারণ এখানে হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে। ঠিক একইভাবে এটাকে শান্ত কেন বলবো? কারণ এখানে হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে না। আচ্ছা, এবার সে হচ্ছে মেসোমন্ডল। মেসোমন্ডলে আমরা দেখবো হচ্ছে 50 to 85। আচ্ছা, এখানে আমরা দেখবো স্ট্র্যাটোমন্ডলে আমাদের আরো একটি স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে শান্ত মন্ডল। এখান দিয়ে আমাদের যেহেতু শান্ত মন্ডল, অর্থাৎ আমরা উচ্চ গতি সম্পন্ন যেসব যানবাহন আছে, যেমন আমরা জেট বিমান, ফাইটার বিমান, যুদ্ধ বিমান, এগুলো চলাচল করতে পারবে। ঠিক আছে, এই অঞ্চলে অর্থাৎ জেট বিমানগুলো চলাচল করতে পারবে। এই অঞ্চলেই আমরা পাবো হচ্ছে আমাদের পৃথিবীর আচ্ছাদনকারী ওজোন স্তর। ঠিক আছে, পৃথিবীর যে প্রোটেক্টর, ইউভি লাইট থেকে পৃথিবীকে যে প্রোটেক্ট করে ওজোন স্তর, এটাকে আমরা এই স্তরেই পাবো। এই স্তরের লাস্টের দিকে গিয়ে মেসোমন্ডলের 50 কিলোমিটারের খুবই কাছাকাছি গিয়ে আমরা ওজোন স্তরটাকে পাবো, যেটা আমার পৃথিবীকে প্রোটেক্ট করতেছে ইউভি রশ্মি থেকে। দেন এবার আসে আমাদের হচ্ছে মেসোমন্ডল। মেসোমন্ডলটা তেমন কোনো স্পেশালিটি নাই, এখানে হচ্ছে আমাদের 50 to 85 কিলোমিটার পর্যন্ত গেছে। দেন এবার আসতেছে আমাদের তাপমন্ডল বা থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারটা আমরা এক্স্যাক্টলি আবার 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত ডিফাইন করে থাকি। দেন এবারে হচ্ছে এটাকে আমরা আরো দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আয়নোস্ফিয়ার আর একটা হচ্ছে এক্সোস্ফিয়ার। আচ্ছা, তো এবার আসি আমরা কেন এগুলাকে আমরা তাপমাত্রার ভিত্তিতে বিভক্ত করলাম, আর এটার কারণটাই বাকি, এটা নিয়ে একটু আলোচনা করি। দেখো যে হচ্ছে আমরা দেখছি যখন ট্রপোস্ফিয়ারে আমাদের টেম্পারেচার কমছে। ঠিক আছে, ট্রপোস্ফিয়ার থেকে আমরা যখন আমি 15 কিলোমিটার পর্যন্ত উঠছি, তখন দেখছি আমাদের বায়ুমণ্ডলের টেম্পারেচারটা ধীরে ধীরে কমছে, এবং কমতে কমতে 15 কিলোমিটারের খুবই কাছাকাছি গিয়ে এই টেম্পারেচারটা হয়ে গেছে কত? -55°C, যেটা খুবই কম। ঠিক একইভাবে যখন আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার বা স্ট্র্যাটোমন্ডলে আসছি, তখন দেখছি না আমাদের টেম্পারেচারটা আস্তে আস্তে ইনক্রিজ করছে, খুব ধীরে ধীরে ইনক্রিজ করতে করতে আমাদের টেম্পারেচারটা আসে দাঁড়াইছে, বা সর্বোচ্চ টেম্পারেচার হয়েছে সেটা হচ্ছে কত? +2°C, অর্থাৎ 2°C পর্যন্ত গিয়ে টেম্পারেচারটা স্টেবল করছে। দেন এবার যখন হচ্ছে আমরা মেসোমন্ডলে গেছি, তখন আমরা দেখছি হচ্ছে আমাদের টেম্পারেচারটা ঠিক উল্টা ভাবে আবার কমছে, কমতে 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 একদম -93°C হয়ে গেছে, যেটা হচ্ছে এ যাবৎকালে সর্বনিম্ন। অর্থাৎ এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা বলতে পারি যে হচ্ছে শীতলতম মণ্ডল, শীতলতম স্তর। বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর কোনটা? হচ্ছে মেসোমন্ডল বা মেসোস্ফিয়ার। অর্থাৎ বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার বা মেসোমন্ডল। এবার থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডলে আমরা দেখবো যে টেম্পারেচারটা আবার ইনক্রিজ করতে করতে অনেক বেশি দূরে চলে গেছে, ইনক্রিজ সর্বোচ্চ হয়ে গেছে। সেটা কত? +427°C। এটা হচ্ছে এই যাবৎকালের সর্বোচ্চ, মানে আমরা যতক্ষণ আলোচনা করতেছি তাদের মধ্যে সব থেকে হাইস্ট বা সবার থেকে বেশি হচ্ছে টেম্পারেচার কার? থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডলের। আচ্ছা, তো এখান থেকে আমরা প্রত্যেক বছরই হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায়, যেমন হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষা আছে আমাদের সামনে, আমাদের অ্যাডমিশন আছে, আমাদের হচ্ছে এইচএসসি পরীক্ষা আছে, সবগুলো পরীক্ষাতেই কম বেশি প্রশ্ন আসবেই। আর এমসিকিউ এর জন্য এই টপিকটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা যদিও হচ্ছে তোমাদের সিকিউতে আসবে না, বাট এটা হচ্ছে এমসিকিউ এর জন্য। আমি শুধু বলবো এই টপিকটা তোমাদের এমসিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এই টপিকটা তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। যেহেতু এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টারের একদম শুরুর টপিক,
অর্থাৎ এখান থেকে খুবই প্রিলিমিনারি কিছু এমসিকিউ প্রত্যেকটা পরীক্ষায় আসবে, একটা বা দুইটা। যেমন তোমাদের বলতে পারে এখানে দেখবা যাচ্ছে বায়ুমণ্ডলের উপাদান, উপাদানের ক্ষেত্রে আমরা এই দুইটা আমরা তো সবাই পারবো, মানে এগুলো হচ্ছে খুবই কমন। বাট যেটা হচ্ছে এক্সেপশনাল, আমরা জানি কেমিস্ট্রিতে যতগুলো এক্সেপশন আছে, এক্সেপশন থেকে সবসময় কোশ্চেন হয়। যেমন আমরা দেখবো এখানে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের এটা হচ্ছে আমাদের পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেন এবার আসছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস বা হিলিয়াম, এটার পার্সেন্টেজটা কত? 0.94%। এটা হচ্ছে আমাদের পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেন জলীয় বাষ্পের পার্সেন্টেজটাও আমাদের পরীক্ষায় আসতেই পারে হরহামেশাই। আচ্ছা, আর এখান থেকে আমাদের স্তরগুলো মনে রাখতে হবে যে কোনটার স্তর সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই যে হচ্ছে তাপমাত্রার ভিন্নতা অনুসারে স্তরের পার্থক্যগুলা, যেমন ট্রপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল, এগুলোর পার্থক্যটা জাস্ট মনে রাখবা যে হচ্ছে কোনটা কোন স্তর থেকে, মানে কত দূরত্ব, কোনটার দূরত্ব কেমন, এইটা আমরা জাস্ট একটু মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতটুকু পড়লে বা এই ইনফরমেশন গুলো পড়লেই হচ্ছে তোমাদের হচ্ছে একটা না একটা এমসিকিউ কমন থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।